ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোষ থেকে 13 অর্থাৎ ভেদ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো আশা রাখছি ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে, তবেই ভেদ অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুব সহজেই বুঝতে পারবে। তো যারা এখনও এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লেলিস্ট সেকশন থেকে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো আগের দিনে আমরা 7 দাগের 1 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 7 দাগের 2 কি বলছে দেখো, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রমাণ করি যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই। তো এখানে 7 দাগের 2 অঙ্ক দেওয়া আছে কি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্রপোর্শনাল টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আমাদের প্রমাণ করতে হবে যে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পরস্পর সরল ভেদে রয়েছে। তো যদি আমরা প্রমাণ করতে পারি যে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তবেই আমরা বলতে পারবো কি এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই পরস্পর সরল ভেদে রয়েছে। তাহলে প্রথমে আমরা যদি এই প্রপোর্শনাল টু সাইনটাকে তুলতে চাই, তাহলে এখানে কি করব, এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু একটা ধ্রুবক পার্ট অর্থাৎ কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, যেখানে কি কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন এটাকে আমরা লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ডান দিকে গুণের আকারে আছে, এটাকে যদি আমরা বাঁ দিকে আনি তাহলে কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, অর্থাৎ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকুয়ালস টু, তাহলে এখানে কে থাকলো। এখন কে এর নিচে কোনো সংখ্যা নেই, মানে এখানে 1কে আমরা ধরে নিতে পারি। এখন আমরা লিখব যোগ ভাগ প্রক্রিয়া করিয়া পাই। তাহলে যোগ ভাগ প্রক্রিয়া মানে কি, আগের ক্ষেত্রে বলেছিলাম লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে লব মানে কি এক্স কিউব প্লাস ওয়াই কিউব, প্লাস হর মানে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে লব প্লাস হর হলো ডিভাইডেড বাই লব অর্থাৎ এক্স কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস হর, হর মানে কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। যেহেতু সামনে মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, এটা প্লাস। নেক্সট এখানে ছিল কে আর এখানে 1, তাহলে লব প্লাস হর অর্থাৎ কে প্লাস 1 ডিভাইডেড বাই লব মাইনাস হর অর্থাৎ কে মাইনাস 1। দেখো এখান থেকে প্লাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব পরস্পর কাটলো, প্লাস এক্স কিউবের সঙ্গে মাইনাস এক্স কিউব পরস্পর কাটলো, তাহলে একটা এক্স কিউব যোগ একটা এক্স কিউব অর্থাৎ দুটো এক্স কিউব ডিভাইডেড বাই একটা ওয়াই কিউব যোগ একটা ওয়াই কিউব অর্থাৎ দুটো ওয়াই কিউব ইকুয়ালস টু কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1। এখন দুই দুই পরস্পর ক্যান্সেল হলো। এখন এক্স কিউব বাই ওয়াই কিউব এটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই পুরোটা হোল কিউব ইকুয়ালস টু কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1। এখন যদি আমরা এক্স বাই ওয়াই এর মান নির্ণয় করতে চাই, অর্থাৎ এই কিউব যখন বাঁদিক থেকে ডান দিকে যাবে তখন কী হয়ে যাবে, কিউব রুট হয়ে, অর্থাৎ কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 এর পাওয়ারে কী হয়ে যাবে 1/3। তাহলে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 টু দি পাওয়ার 1/3। তাহলে এখান থেকে বলতে পারি এক্স ইকুয়ালস টু এই ওয়াই বাঁদিকে ভাগের আকারে ছিল, ডান দিকে গেলে কী হবে গুণ, অর্থাৎ কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 হোল টু দি পাওয়ার 1/3 ইন্টু এই ওয়াই কোনাগুনি গুণ হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স এর মান কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই। এখন আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই এর মানকে নির্ণয় করব। তো এক্স এর মান কত, এক্স এর মান এটা, অর্থাৎ এখানে আমরা এক্স এর জায়গায় কে প্লাস 1 ডিভাইডেড বাই কে মাইনাস 1 টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই।
প্লাস ওয়াই, আবার এক্সের জায়গায় এক্সের মান অর্থাৎ কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 ইন্টু ওয়াই প্লাস মাইনাস ওয়াই। এখন উপর থেকে কমন যাবে কি ওয়াই, কারণ এর মধ্যেও ওয়াই আছে এর মধ্যেও ওয়াই আছে, তাহলে ওয়াই কমন নিলে এখানে কে পড়ে থাকছে এই পুরো রাশিটা অর্থাৎ কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 প্লাস এখান থেকে ওয়াই কমন নিলে কে পড়ে থাকবে 1। তো এটাকে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে ঘিরে রাখলাম। এখন নিচের রাশি থেকে দেখো ওয়াই কমন যাবে, তাহলে এখান থেকে কে পড়ে থাকবে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়াই কমন নিলে এখানে কে পড়ে থাকবে 1। এখন উপরের ওয়াই আর নিচের ওয়াই পরস্পর কাটলো। এখন দেখো যেহেতু কে একটি অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান এই পুরো রাশিটা কি হচ্ছে ধ্রুবক, তো এটাকে আমরা এম হিসাবে ধরে নিলাম। তাহলে এখানে কি লিখতে হবে, যেখানে কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান টু দি পাওয়ার 1/3 মাইনাস ওয়ান ইকুয়ালস টু এম, অর্থাৎ এই পুরো রাশিটাকে আমরা এম হিসাবে ধরে নিলাম। আর সেটা কি, সেটা ধ্রুবক। তাহলে দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে বলতে পারি আমরা এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু এক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে রয়েছে। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাই আমরা কি লিখব, প্রমাণিত। তো এখন আমরা 8 দাগের অঙ্ক দেখব। তো 8 দাগের অঙ্কে রয়েছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদতত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন তা নির্ণয় করি। তো এখানে 8 দাগের অঙ্ক কি বলছে, 15 জন কৃষক। তো এখানে আমরা ধরে নেব প্রথমে লোক সংখ্যা ইকুয়ালস টু এ। 5 দিনে অর্থাৎ দিন সংখ্যা দেওয়া আছে, তাই কি লিখব, দিন সংখ্যা ইকুয়ালস টু বি। আর কি দেওয়া আছে, 18 বিঘা জমি চাষ করতে পারে, অর্থাৎ জমির পরিমাণকে আমরা কি ধরে নেব, সি। এখন বলছে 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারে, অর্থাৎ এটা এ, এটা বি, এটা সি। আর অঙ্কে বলছে 10 জন কৃষক অর্থাৎ এর মান কত 10, 12 বিঘা জমি চাষ করতে কতদিন সময় নেয়। তাহলে এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমরা সিটাকে কনস্ট্যান্ট রাখবো অর্থাৎ ধ্রুবক রাখবো। তো এখানে কি লিখছি, সিটা কি জমির পরিমাণ, তাই কি লিখছি জমির পরিমাণ স্থির থাকলে লোক সংখ্যার সহিত দিন সংখ্যার, দেখো যদি আমরা জমির পরিমাণকে স্থির রাখি তাহলে এই লোক সংখ্যার সঙ্গে দিন সংখ্যার কি সম্পর্ক সেটা আমাদের আগে নির্ণয় করতে হবে। তো দেখো 15 জন লোক যদি একটি কাজ 5 দিনে শেষ করে তাহলে 10 জন লোক, অর্থাৎ লোক যখন কমছে তাহলে নিশ্চয়ই কী হবে, সময় বেশি লাগবে। 15 জন লোক একটি কাজ 15 দিনে শেষ করতে পারে, তাহলে 10 জন লোক কাজটি শেষ করতে বেশি দিন সময় লাগবে, অর্থাৎ লোক সংখ্যা যখন কমছে তখন দিন সংখ্যা কী হবে, বাড়ছে। অর্থাৎ একটা কমলে যদি একটা বাড়ে তাহলে এটা কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাই এখানে কি লিখব, লোক সংখ্যার সহিত দিন সংখ্যার ব্যস্ত সম্পর্ক। সুতরাং অর্থাৎ আমরা কি লিখতে পারি,
এ প্রপোর্শনাল টু 1/b যখন সি স্থির। আবার এখন আমরা এর সঙ্গে সিকে তুলনা করব। তাহলে এখন আমরা স্থির রাখবো কাকে? বিকে। তাহলে কি লিখব? দিন সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যার সহিত জমির পরিমাণের কি সম্পর্ক সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে দিন সংখ্যা স্থির থাকলে লোক সংখ্যার সহিত জমির পরিমাণের, দেখো যখন আমাদের দিন সংখ্যা স্থির ছিল তখন লোক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের কি সম্পর্ক? দেখো 15 জন লোক 18 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে 10 জন লোক কত বিঘা জমি? 12 বিঘা জমি। তাহলে যখন লোক সংখ্যা কমছে জমির পরিমাণও কি হচ্ছে? কমছে, অর্থাৎ একটা কমলে আর একটা কমছে। তাহলে এটা কি? পরস্পর সরল সম্পর্ক। তাহলে জমির পরিমাণের সরল সম্পর্ক। তাহলে কি লিখতে পারি আমরা? এ প্রপোর্শনাল টু সি যখন বি স্থির। এখন যৌগিক ভেদের উপপাদ্য অনুযায়ী আমরা কি বলতে পারি? এ প্রপোর্শনাল টু 1/b আর এ প্রপোর্শনাল টু সি, এটাকে আমরা বলতে পারি এ প্রপোর্শনাল টু 1/b ইন্টু সি। তো এটাকে আমরা লিখতে পারি কি? এ প্রপোর্শনাল টু c/b। এখন যদি এই প্রপোর্শনাল টু সাইনটাকে তুলতে চাই তাহলে এখানে কি আনতে হবে? একটা ধ্রুবক পার্ট। তো এ ইকুয়ালস টু কে নিলাম c/b। তাহলে যেখানে কি? যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন প্রথম ক্ষেত্রে আমরা এ বি সি এই তিনটের মান এই সমীকরণে পুট করব। তাহলে এখন এ ইকুয়ালস টু 15, বি ইকুয়ালস টু 5, সি ইকুয়ালস টু 18 বসিয়ে পাই। তাহলে এর মান যদি আমরা 15 বসাই তাহলে 15 ইকুয়ালস টু কে ইন্টু সির মান কত? 18, বির মান কত? 5। তাহলে এটাকে আমরা 15টাকে লিখতে পারি 15/1 আর 18 গুণ কে 18কে ডিভাইডেড বাই 5। এখন আমরা কোনাগুনি গুণ 18কে 1কে 18কে ইকুয়ালস টু 5 গুণ 15। এখন তাহলে কে এর মান কত হবে? 5 গুণ 15 আর এই 18 নেমে যাবে। এখন যদি আমরা 3 দিয়ে কাটি, 3 5-এ 15, 3 6-এ 18, অর্থাৎ 5 5-এ 25/6। তাহলে কে এর মান কি পেলাম আমরা? 25/6। এখন কি লিখব? এখন লিখব তাহলে সমীকরণটা আমার কি দাঁড়াচ্ছে? সমীকরণ ছিল কত? এ ইকুয়ালস টু কে ইন্টু c/b। তাহলে এখন সমীকরণ কি হচ্ছে? এ ইকুয়ালস টু কে এর মান কত? 25/6 ইন্টু c/b। কে এর জায়গায় আমরা কে এর মানটাকে পুট করলাম। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিলাম। এখন কি লিখব? 1 নম্বর সমীকরণে এ ইকুয়ালস টু, এখন এ এর মান কত? 10 আর সির মান কত? 12 বসিয়ে পাই।
তাহলে এখানে এ এর মান 10, তাহলে 10 ইকুয়ালস টু 25/6 ইন্টু সির মান কত 12 আর বির মান বি। তো এখান থেকে আমার ক্যালকুলেট করে বির মানকে নির্ণয় করতে হবে। তো 6 2 12। এখন 10-এর নিচে কোনো সংখ্যা নেই মানে কি আছে 1, তাহলে 10 গুণ বি, 10 বি ইকুয়ালস টু 25 দুগুণে 50। তাহলে বি ইকুয়ালস টু কী হবে 50 আর এই 10 নেমে যাবে, তাহলে 5 10-এ 50, তাহলে বি ইকুয়ালস টু কত 5। তাহলে আমাদের উত্তর কি বলছে কত দিনে চাষ করতে পারবেন, তাহলে অতএব 5 দিনে চাষ করতে পারবেন। এখন আমরা 9 অঙ্ক করব। 9 অঙ্ক কি বলছে, গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। 1.1 2 এবং 2.1 মিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট 3টি নিরেট গোলককে গলিয়ে একটি নিরেট গোলক বানানো হলো। নতুন গোলকের ব্যাসের দৈর্ঘ্য হিসেব করি। তো এখানে 9 অঙ্কে দেওয়া আছে গোলকের আয়তন গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে। তো প্রথমে আমরা ধরি গোলকের আয়তন ভি ঘনমিটার আর কি, এবং ব্যাসার্ধ আর মিটার। তাহলে এখানে শর্তানুসারে আমরা কি বলতে পারি, গোলকের আয়তন অর্থাৎ ভি গোলকের ব্যাসার্ধের ত্রিঘাতের সঙ্গে, তাহলে ব্যাসার্ধের মান কি আর ত্রিঘাত অর্থাৎ ঘাতে কত 3 লিখব, ত্রিঘাতের সঙ্গে সরল ভেদে আছে অর্থাৎ প্রপোর্শনাল টু, তাহলে ভি প্রপোর্শনাল টু আর কিউ। তো এটাকে আমরা যদি প্রপোর্শনাল টু সাইন তুলতে চাই তাহলে কি লিখবো, এখানে ভি ইকুয়ালস টু একটি ধ্রুবক অর্থাৎ কে ইন্টু আর কিউ, যেখানে কে একটি অশূন্য ভেদ ধ্রুবক। এখন 3টি গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 1.1 2 আর 2.1 2। তো এখান থেকে আমরা 3টি গোলকের ব্যাসার্ধের মানকে নির্ণয় করব। তাহলে লিখছি প্রথম গোলকের ব্যাসার্ধ, দেখো অঙ্কে দেওয়া আছে কিন্তু ব্যাস, আমরা জানি ব্যাস থেকে ব্যাসার্ধকে নির্ণয় করতে গেলে 2 দিয়ে ভাগ করতে হয়। তো ব্যাস দেওয়া ছিল কত প্রথম গোলকের 1.1 2, তো এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তবে আমরা ব্যাসার্ধ পেয়ে যাব। এখন 2 1 2 আর 1 3 অর্থাৎ 3 2 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 3 2 দুগুণে 4, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ 3 4 মিটার। একই রকমভাবে আমরা কি লিখব, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ, তো দ্বিতীয় গোলকের ব্যাস দেওয়া ছিল কত 2, তাহলে 2কে আমরা 2 দিয়ে ভাগ করব কারণ আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি, তাহলে 2/2 কাটলে কি হবে 1 মিটার। তৃতীয় গোলকের ব্যাসার্ধ, তৃতীয় গোলকের ব্যাস দেওয়া ছিল 2.1 2, তো একে আমরা 2 দিয়ে ভাগ করব, তাহলে কি হবে 2 দুগুণে 4 আর 1 5, 5 2 ডিভাইডেড বাই 2, তাহলে কি হবে 5 2 দুগুণে
4 মিটার। অর্থাৎ 3টি গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া ছিল, সেখান থেকে আমরা 3টি গোলকের ব্যাসার্ধের মানকে নির্ণয় করলাম। এখন বলছে 3টি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। অর্থাৎ 3টি গোলকের আয়তন বের করতে হবে, যে আয়তন বের হবে সেটাই বড় গোলকের আয়তনের সঙ্গে সমান। অর্থাৎ প্রথমে আমরা 3টি গোলকের আয়তনকে নির্ণয় করব। তাহলে কি লিখছি, অতএব তিনটি গোলকের মোট আয়তন, দেখো প্রথম গোলকের ব্যাসার্ধ কত, 3/4, আর আয়তন নির্ণয়ের এখানে সূত্র কি দেওয়া আছে, বি ইকুয়ালস টু, ভি মানে কি আয়তন, আয়তন ইকুয়ালস টু কত, কে ইন্টু আর কিউব, আর মানে কি ব্যাসার্ধ। তাহলে প্রথম গোলকের আয়তন, তাহলে কে ইন্টু আর মানে কি ব্যাসার্ধ, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ কত, 3/4, তাই এখানে কি হবে 3/4 হোল কিউব। এখন যেহেতু 3টি গোলকের মোট আয়তন লিখেছি, তাহলে এটা প্রথম গোলকের আয়তন যোগ দ্বিতীয় গোলকের আয়তন, তাহলে কি হবে, তাহলে কে ইন্টু আর এর মান কত এখন 1, তাহলে 1 কিউব, প্লাস তৃতীয় গোলকের আয়তন কত হবে, তাহলে কে ইন্টু আর এর মান কত, 5/4, তাহলে 5/4 হোল কিউব। এখন কে ইন্টু 3 কিউব, তাহলে 3 3 9, 3 9 27, আর 4 কিউব কত, 4 4 16, 4 16 64, প্লাস কে ইন্টু 1 গুণ করলে কি হবে, কে 1 কে, প্লাস কে ইন্টু 5 কিউব কত, 5 5 25, 25 5 125, বাই 4 কিউব, 4 4 16, 4 16 64। এখন আমরা এখান থেকে কে কমন নিতে পারি, কারণ প্রত্যেক রাশির মধ্যে কে আছে, তো কে কমন নিলে এখানে কে পড়ে থাকবে 27/64, প্লাস এখানে কে পড়ে থাকছে 1, প্লাস এখানে কে পড়ে থাকবে 125/64। এখন এখান থেকে লসাগু যাবে কি 64। এখন দেখো 64 এর নিচে কোনো সংখ্যা নেই, মানে কত 1 আছে, তাহলে 64 1কে 64 লসাগু হলো। এখন 64 64 মিললে উপরে কে পড়ে থাকছে 27, প্লাস 64কে 1 দিয়ে ভাগ করলে কি হবে, 64 1কে 64, তাহলে 64 1কে 64 দিলাম। এখন 64 64 মিললে উপরে কে আছে 125। তাহলে আয়তনের একক কি জানি আমরা, ঘনমিটার, তাহলে এক্ষেত্রেও ঘনমিটার হয়ে বসে যাচ্ছে। তাহলে এখানে কে ইন্টু এখানে যোগ করলে কি হবে, দেখো 125 64 27, 7 4 11, 11 5 16 6, হাই থাকছে 1, 6 2 8, 9 10 11 1, হাই থাকছে 1, 216, তাহলে 216/64 ঘনমিটার। তাহলে আমরা 3টি গোলকের মোট আয়তন কি পেলাম, 216/64 ইন্টু কে এত ঘনমিটার। তাহলে বলছি যে 3টি গোলককে গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হয়েছে। অর্থাৎ 3টি গোলকের মোট আয়তন যা হবে, বড় গোলকেরও মোট আয়তন তাই হবে, কারণ 3টি গোলক দিয়েই আমাদের বড় গোলকটাকে তৈরি করা হয়েছে। তাই এখানে ধরে নেব, ধরি বড় গোলকটির ব্যাসার্ধ আর মিটার। তাহলে বলতে পারি যে বড় গোলকটির আয়তন তাহলে কি হবে, তাহলে কে ইন্টু আর কিউব, অর্থাৎ কে ইন্টু এক্ষেত্রে আর এর মান কত, ক্যাপিটাল আর, তাহলে এত ঘনমিটার। এখন এই বড় গোলকের আয়তন আর 3টি গোলকের মোট আয়তন পরস্পর কি হবে, সমান হবে। তাই এক্ষেত্রে আমরা কি লিখব, শর্তানুসারে কে ইন্টু আর কিউব ইকুয়ালস টু কে ইন্টু 216/64। এখন উভয় দিক থেকে কে ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এক্ষেত্রে কে পড়ে থাকবে আর কিউব ইকুয়ালস টু 216/64। এখন এদিক থেকে কিউব উঠলে এদিকে কি হয়ে যাবে, কিউব রুট, তাহলে কিউব রুট অফ 216/64। এখন কিউব রুট অফ 216কে ভাঙলে আমরা কি পাই, 6 6 36, 36 6 216, আর এখান থেকে 64কে ভাঙলে 4 4 16, 4 16
64। এখন তাহলে আর এর মান কত পাবো? 3টে 6-এর মধ্যে থেকে একটা 6 বেরোবে, 3টে 4-এর মধ্যে থেকে একটা 4 বেরোবে, অর্থাৎ 2 দিয়ে কাটলে 3 2 6, 2 2 4। তাহলে আমরা আর এর মান কি পেলাম? 3/2। তো আরটাকে আমরা কি ধরেছি? বড় গোলকটির ব্যাসার্ধ। তাহলে বড় গোলকের ব্যাসার্ধের মান কত বেরোলো? 3/2। আমার উত্তর চেয়েছে কি? বড় গোলকটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে অতএব বড় গোলকটির ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস অর্থাৎ কি? ব্যাসার্ধের দ্বিগুণ, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে আমরা যদি 2 গুণ করি তবেই আমরা ব্যাস পাই। তাহলে ব্যাস মানে কত? 2r, কারণ ব্যাসার্ধ যদি r হয় তাহলে ব্যাস কত? 2r। তাহলে 2 ইন্টু আর এর মান কত? 3/2। তাহলে 2 2 কাটলো, অর্থাৎ 3 মিটার। তো আজকের ভিডিও এখানেই রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।